ভারত বিরোধিতার নামে যারা আন্দোলনের ইস্যু খোঁজার চেষ্টা করছে তারা ভুল পথে হাঁটছে বললেন ওবায়দুল কাদের। জালিয়াতিতে 7 পাসপোর্ট, সাবেক আইজিপি বেনজিরের কাণ্ড। পাসপোর্ট অফিসের যাচাই বাছাই প্রক্রিয়া নিয়ে প্রশ্ন। আশঙ্কাজনক হারে বাড়ছে ডায়াবেটিস, আঘাত হানছে রোগ প্রতিরোধ ক্ষমতায়, কমছে মানুষের আয়ু। ডিম মাংসের বাজারে অস্থিরতা, ইলিশের দাম আকাশ ছোঁয়া, হঠাৎ কমেছে চালের সরবরাহ। টি-20 বিশ্বকাপের ফাইনাল ম্যাচ কাল, শিরোপার লড়াইয়ে মুখোমুখি ভারত ও দক্ষিণ আফ্রিকা। শুনছিলেন ফার্স্ট সিকিউরিটি ইসলামী ব্যাংক পিএলসি সংবাদ শিরোনাম। আমন্ত্রণ সন্ধ্যা 7:21 সংবাদে, সাথে আছি রক্তিম ত্রিপুরা। দর্শক, 21 টেলিভিশনের সংবাদ একই সাথে সরাসরি দেখতে পাবেন আমাদের ফেসবুক পেজ www.facebook.com/2124 অনলাইনে। এছাড়া সংবাদে আরও থাকছে। আজও টিকে আছে 8 ঘর বাজারের ভাসমান শতবর্ষী নৌকার হাট। 2 থেকে 8 হাজার টাকায় মেলে পছন্দের নৌকা। ভারত বিরোধিতার নামে যারা আন্দোলনের ইস্যু খোঁজার চেষ্টা করছে তারা আবারও ভুল পথে হাঁটছে বলে মন্তব্য করেছেন আওয়ামী লীগ সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের। বলেন, শেখ হাসিনা দেশের স্বার্থ বিকিয়ে দিয়ে কারো সাথে বন্ধুত্ব করেন না। তরুণ সমাজকে আওয়ামী লীগে যোগ দেওয়ারও আহ্বান জানান ওবায়দুল কাদের। মাহমুদ হাসানের প্রতিবেদন। বাংলাদেশ আওয়ামী লীগের ৭৫তম প্রতিষ্ঠাবার্ষিকী এবং সুস্থ, সচল ও আধুনিক ঢাকা করার লক্ষ্যে ঢাকা উত্তর সিটির মেয়রের আয়োজনে মানিক মিয়া এভিনিউতে বাইসাইকেল র্যালি। উদ্বোধনী অনুষ্ঠানে যোগ দেন আওয়ামী লীগ সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের। বক্তৃতায় ওবায়দুল কাদের বলেন, তরুণদের উন্নয়নে কাজ করছে শেখ হাসিনা সরকার। বেকার তরুণদের কর্মসংস্থানে নির্বাচনী প্রতিশ্রুতি পূরণের আশ্বাস দেন আওয়ামী লীগ সাধারণ সম্পাদক। বেকার তরুণদের কর্মসংস্থানের যে অঙ্গীকার, এই অঙ্গীকার আমরা পূরণ করব। তরুণ সমাজকে বঙ্গবন্ধুর আদর্শে, শেখ হাসিনার নেতৃত্বে আওয়ামী লীগে যোগদানের আহ্বান জানাই। প্রধানমন্ত্রীর ভারত সফরের বিষয়টি উঠে আসে আওয়ামী লীগ সাধারণ সম্পাদকের কথায়। বলেন, ভারত বিরোধিতার নামে আবারও চক্রান্ত হচ্ছে। পিতার হাতে স্বাধীনতা, কন্যার হাতে মুক্তি, এবং আওয়ামী লীগ সেটা করে যাচ্ছে। বিদেশে আমাদের প্রভু নেই, আপনাদের প্রভু আছে। আমরা বিদেশে আমাদের বন্ধু আছে। ভারত আমাদের ৭১-এর পরীক্ষিত বন্ধু। পরে সাইকেল র্যালিটি উদ্বোধন করেন ওবায়দুল কাদের। র্যালিটি খেজুর বাগান হয়ে ধানমন্ডি 32 নম্বরে গিয়ে শেষ হয়। মাহমুদ হাসান, 21 টেলিভিশন, ঢাকা। তথ্য গোপন করে ক্ষমতার প্রভাব খাটিয়ে একটি কিংবা দুটি নয়, 7টি পাসপোর্ট তৈরি করেছেন সাবেক পুলিশ মহাপরিদর্শক বেনজির আহমেদ। সরকারি কর্মকর্তা হিসেবে নীল কিংবা লাল 2 রঙের পাসপোর্ট পাওয়া সত্ত্বেও নিজের অপকর্মের সুযোগ নিতে বানিয়েছেন সাধারণ পাসপোর্ট। আর এ কাজে সহযোগিতা করেছেন খোদ পাসপোর্ট অফিসের কর্মকর্তারা। প্রশ্ন উঠেছে পাসপোর্ট অফিসের যাচাই বাছাইয়ের কার্যকারিতা নিয়েও। রাসেল খানের রিপোর্টে বিস্তারিত। সাবেক পুলিশ প্রধান বেনজির আহমেদ ক্ষমতার অপব্যবহার ও পুলিশ বাহিনীর প্রভাব খাটিয়ে নামে বেনামে গড়েছেন সম্পদের পাহাড়। তদন্ত নেমেছে দুর্নীতি দমন কমিশন দুদক। সংস্থাটির অনুসন্ধানে একে একে বেরিয়ে আসছে বেনজিরের সম্পদের তথ্য। নিজে উপস্থিত না হয়েও বিভিন্ন সময় জালিয়াতির আশ্রয় নিয়ে 7টি পাসপোর্ট তৈরি করেছেন বেনজির। তবে পাসপোর্টের মতো এমন গুরুত্বপূর্ণ বইটি গ্রাহকের হাতে পৌঁছে দিতে কয়েকটি সংস্থা কাজ করলেও ঢাকা বিভাগীয় পাসপোর্ট অফিসের প্রধান কার্যালয়ে ছবি ও ফিঙ্গারপ্রিন্ট দিতে আসা এসব মানুষের কাছে প্রশ্ন ছিল, পাসপোর্ট অফিসে না এসে কি সম্ভব নয় পাসপোর্ট করা? এমন প্রশ্নে হতভম্ব সবাই। নিজের ফিঙ্গার তো নিজে দিতে হবে, নিজের ফিঙ্গার দিলে আরেকজনের দিতে হবে না, আর ফিঙ্গার ছাড়া তো পাসপোর্ট হবে না, আমরা আসতে হয়।
ভুল থাকলে এখানে কোনোভাবেই উতরে দেওয়ার সম্ভব মানে সিস্টেম নাই আমি যতদূর দেখছি। ফেস স্ক্যানিং করে বা যদি আই স্ক্যানিং করতে হয় এটার জন্য হয়তো আসতে হতে পারে। আদারওয়াইজ অনলাইনে তো বাংলাদেশ আসলে অতটুকু আপডেট হয়েছে কিনা এখনো আসলে আমার জানা নেই। প্রশ্নের জবাব খুঁজতে পাসপোর্ট অধিদপ্তরের মহাপরিচালকের কার্যালয়ে যায় ২১-এর দল, তবে তাকে পাওয়া যায়নি। ফোন করেও কোনো সাড়া মেলেনি। দুদকের অনুসন্ধানে এ পর্যন্ত যে ৫টি পাসপোর্টের সন্ধান মিলেছে তার কোনোটি করতেই পাসপোর্ট অফিসের বারান্দা পর্যন্ত যেতে হয়নি বেনজিরকে। পেশার জায়গায়ও দিয়েছেন বেসরকারি চাকুরি। বেনজিরের পাসপোর্ট কাণ্ডে পাসপোর্ট অফিসের পরিচালক মোহাম্মদ আব্দুল আল মামুন সহ কয়েকজনকে জিজ্ঞাসাবাদ করেছে দুদক। তবে নিজেদের গাফিলতি ঢাকতে মুখে যেন কুলুপ এঁটেছেন মামুন। আইনজীবীরা বলছেন, একাধিক পাসপোর্ট থাকা আইনত দণ্ডনীয় অপরাধ। পাসপোর্ট অফিসের কর্মকর্তাদের সহযোগিতা ছাড়া এমন জালিয়াতি করার সুযোগ নেই বলেও অভিমত এই আইনজীবীর। বাংলাদেশের পাসপোর্ট অফেন্স অ্যাক্ট 1952 আছে, সেখানে বলে দেওয়া আছে যদি কোনো ব্যক্তি যদি ভুল তথ্য দেন পাসপোর্টের মধ্যে, তার পাসপোর্ট যদি ভুল তথ্য বেয়ার করে, সেই ক্ষেত্রে কিন্তু তাকে 2 বছরের ইমপ্রিজনমেন্টের একটা অফেন্স সে কিন্তু কমিট করছে। যদি কেউ ভুল তথ্য দিয়ে পাসপোর্ট পাচ্ছে তাকেই শুধু পানিশমেন্টের জন্য মানে অফেন্সের আওতাধীন সে আসে। যেই ব্যক্তিরা তাকে সাহায্য করছেন এই পাসপোর্ট পাওয়ার জন্য ভুল তথ্য রিসিভ করে, তারাও ইকুয়ালি এই অফেন্সগুলোর জন্য তারা কিন্তু আপনার লায়াবল হবে। ২০১০ সালে প্রথম জালিয়াতির মাধ্যমে পাসপোর্ট নেন বেনজির। এরপর ২০১৪ ও ২০ সালে তা নবায়ন করেন। রাসেল খান, ২১ টেলিভিশন, ঢাকা। সংক্রামক রোগের দৌড়ে লাগাম টানলেও আশঙ্কাজনক হারে বাড়ছে অসংক্রামক রোগ। প্রতি ১০০ জনের ৭৪ জনের মৃত্যুর কারণ ভয়াবহ এই মারণব্যাধি। ৫০ঊর্ধ্ব ব্যক্তির আয়ু কমিয়ে দিচ্ছে ৬ বছর। নীরব ঘাতক ডায়াবেটিস বাসা বাঁধছে নীরবেই, যার ছোবলে ঘুণের মতো মানুষের রোগ প্রতিরোধ ক্ষমতা নিঃশেষ করছে ক্রমশ। বিশেষজ্ঞদের পরামর্শ, সচেতনতার এখনই সময়। ২১ স্পেশালে অসংক্রামক রোগ নিয়ে আকবর হোসেন সুমনের ২ পর্বের ধারাবাহিকের আজ প্রথম পর্ব। হৃদযন্ত্র বন্ধ হয়ে গ্রামের তুলনায় শহুরে মানুষের মৃত্যুই চোখে পড়ে বেশি। মোট মৃত্যুর ১৭.৪৫% জন্য দায়ী হৃদরোগ। বাংলাদেশ পরিসংখ্যান ব্যুরোর এমন তথ্যের সূত্র ধরে জানা যায়, গ্রামে ১৫.০৭% মৃত্যু হলেও শহরে যে মৃত্যুর হার ২৪.০৯%। সংক্রামক রোগ বিশ্ব মহামারী করোনায় বাংলাদেশের ৩,৩২,০০০ প্রত্যক্ষ ও পরোক্ষ মৃত্যুর হিসেবটা গেল ৭ দশকের মৃত্যুর ধারা পর্যালোচনায় চূড়ান্ত। বিশ্ব স্বাস্থ্য সংস্থার তথ্য মতে বিশ্বজুড়ে কোভিডে মৃত্যু ছাড়িয়েছে ১.৫ কোটি। অথচ সংক্রামক রোগে মৃত্যুর হার ক্রমাগত হ্রাসের বিপরীতে বেড়েছে অসংক্রামক রোগের বিস্তার। অসংক্রামক রোগী এখন নীরব মহামারীতে পরিণত হতে চলেছে। বাংলাদেশে মৃত্যুর শীর্ষ ১০ কারণ এবং হার নিয়ে পরিসংখ্যান ব্যুরোর গবেষণা প্রতিবেদন এমনই বার্তা দেয়। ডায়াবেটিসের রোগীর ১০ জনের মধ্যে ৮ জন মারা যাচ্ছে হার্ট অ্যাটাকে। ডায়াবেটিসের রোগীর মধ্যে স্ট্রোক হওয়ার সম্ভাবনা যাদের ডায়াবেটিস নেই তাদের তুলনায় প্রায় ২৫০% বেশি। ডায়াবেটিসের রোগীর ৫০ বছরের বয়সের মধ্যে যাদের ডায়াবেটিস ধরা পড়ছে, উনি যদি পুরুষ হন তাহলে ওনার আয়ু কমে যাবে ৬ বছর। উনি যদি মহিলা হন ওনার আয়ু কমে যাবে ৬.৫ বছর। তাহলে যে কোনো প্যারামিটারে যদি আয়ু কমাটাকে সবচেয়ে গুরুত্বপূর্ণ সবাই জানি, ছেড়ে যদি ধরি ডায়াবেটিস কিন্তু এত মারাত্মক। কিডনি, অন্ধত্ব, বন্ধ্যাত্ব কিংবা মানসিক অবসাদের জন্য দায়ী নীরব শত্রু ডায়াবেটিস, যাকে বলা যায় অসংক্রামক রোগের খনি। এর সাথে ক্যান্সারের সরাসরি যোগাযোগ আছে, এর সাথে ডায়াবেটিসের যোগাযোগ আছে, বধিরতার যোগাযোগ আছে, দৃষ্টিশক্তি হ্রাস পাওয়ার যোগাযোগ আছে, মানসিক সমস্যা হওয়ার যোগাযোগ আছে। তাহলে এটি কিন্তু আবারও কারো ব্যক্তিগত উদ্যোগে সংশোধনযোগ্য নয়। খাদ্য ব্যবস্থাপনার অস্বাস্থ্যকর অবস্থা, শারীরিক শ্রমহীন জাতিতে পরিণত হওয়া, পরিবেশ দূষণ এবং এর সাথে মিলিয়ে আমাদের দৃষ্টিভঙ্গির দুর্বলতা, এগুলো আমাদেরকে এই অসংক্রামক রোগের একটা মনে করেন আমাদের বাংলাদেশকে একটা খনিতে পরিণত করে ফেলেছে। আতঙ্ক বাড়িয়ে তুলছে ক্যান্সারও। দেশের ১৬ লাখ রোগীর চিকিৎসায় প্রয়োজনীয় অনুষঙ্গ অতি সামান্য। ট্রিটমেন্টের জন্য যে সেট আপটা দরকার, যে আমাদের যে হাসপাতাল, তারপরে ল্যাব সাপোর্ট, মলিকুলার ল্যাব, জেনোমিক ল্যাব, এই সাপোর্টগুলো দরকার, এগুলা। আর সাথে হচ্ছে
তার ব্যয়বহুল একটা চিকিৎসা, এটার পাশে দাঁড়ানো, রোগীর পাশে দাঁড়ানো। কারণ এই যে আমাদের দেশে নিম্ন মধ্যবিত্ত বা মধ্যবিত্ত পর্যায়ে যারা এত ব্যয় ওরা নিতে পারতেছে না, স্বাস্থ্যরা যেন তাদের সহজলভ্য হতে পারে এই ক্যান্সার সেবাটা। যান্ত্রিকতায় অভ্যস্ত শহুরে জনগোষ্ঠীর একটি বড় অংশই এগিয়ে যাচ্ছে মৃত্যু ঝুঁকির দিকে। উন্নত বিশ্বে ক্যান্সারকে মরণবেদী মনে করে না, মরণবেদীটা মনে করে, ক্যান্সার জয় করে ফেলতেছে ওরা। ব্যক্তি সচেতনতা, স্ক্রিনিং প্রোগ্রাম, অ্যাওয়ারনেস প্রোগ্রাম, রাষ্ট্রকে এগিয়ে আসা, সামাজিক মুভমেন্ট, এখানে আমাদের যেমন ব্যাড হ্যাবিটগুলোর ব্যাপারে ওরা খুব সচেতন, তামাক বা তামাকজাত দ্রব্য ওরা নিচ্ছে না। তাই দৈনন্দিন অভ্যাসগত তারতম্যে নির্ভর করে আজ নয়তো কাল এই কালব্যাধিতে আক্রান্ত হওয়া কিংবা সচেতনতায় সুস্থ জীবনযাপন। আকবর হোসেন সুমন, 21 টেলিভিশন, ঢাকা। ঈদের পর মাছের বাজার বেশ চড়া, ইলিশের দামও আকাশ ছোঁয়া। এখনও কাটেনি ডিম ও মাংসের বাজারের অস্থিরতা। সবজির দাম স্থিতিশীল থাকলেও আলু পেঁয়াজের দাম ঊর্ধ্বমুখী। এদিকে হঠাৎ করেই কমে গেছে চালের সরবরাহ। মানিক শিকদারের রিপোর্ট। ঈদের পর সাপ্তাহিক ছুটির দিনে আবারও জমজমাট কারওয়ান বাজার। নিত্যপণ্যের দামে হিমশিম ক্রেতারা। বাজার ব্যবস্থাপনার একটা ভারসাম্য সবসময় মনিটরিংয়ে রাখা উচিত এবং এটা জোরালোভাবেই করা উচিত। সপ্তাহের ব্যবধানে অস্বাভাবিকভাবে বেড়েছে আদা রসুনের দাম। প্রতি কেজি পেঁয়াজ ৮০-৯০ টাকায় বিক্রি হচ্ছে। বেড়েছে কাঁচামরিচেরও দাম। কাঁচামরিচ কত করে? ভোজ্য তেলের দাম অপরিবর্তিত থাকলেও মশলার বাজারে অস্থিরতা এখনও আছে। সেই সাথে বেড়েছে ডালের দাম। আর বিশেষ করে এলা, ডাল, লবঙ্গ, এগুলো তো ঈদের আগে যে অনেক দাম বাড়ছে ওই দামের ভিতরে আছে। এখনো নতুন কোনো চালানো আসে নাই, দামও কম। আমাদের কাছে আগে যেভাবে আছে আমরা ওইভাবে বিক্রি করতেছি, ওইভাবে কেনাকাটা করতেছি। তবে সবজিতে স্বস্তি ফিরেছে। আপা বিক্রি হয়েছে 32-30, করল্লা 70 থেকে 60। গত সপ্তাহে মেলা দাম বেশি ছিল। টাকা বেগুন ছিল 50 টাকা, 55 টাকা। ব্রয়লার ও সোনালী মুরগির দাম কিছুটা কমলেও দেশি মুরগি আগের চড়া দামেই বিক্রি হচ্ছে। ঈদের আগে ছিল 380, 370, 350 বিক্রি করছি ঈদের আগে। এখন 300 টাকা, মানে একটু কমছে। গরু 750 থেকে 780, ছাগল 1000 থেকে 1200 টাকায় বিক্রি হলেও মাছের বাজার বেশ চড়া। সব ধরনের মাছের দামই বাড়তি। 1 কেজি আকারের ইলিশের দাম 2000 ছাড়িয়েছে। ভাই গত সপ্তাহে এই সপ্তাহে ইলিশ মাছের দাম বেশি। গত সপ্তাহে 1 কেজি মাছ বেচলাম 1700 টাকা, এই সপ্তাহে 1800 থেকে 1900 টাকা বেচতেছি। 2000 টাকা আছে মাছের উপরে কোয়ালিটি বুঝা। মাঝখানে বৃষ্টি ছিল না, মাছ হয় নাই। চালের বাজারে দাম না বাড়লেও সরবরাহের কমের কথা জানাচ্ছেন বিক্রেতারা। এখন আমার নতুন চালান ঢুকে নাই, হয়তো 2-1 মধ্যে আমাদের নতুন চালান আসবে, আসলে বোঝা যাবে যে কী পরিমাণ চাল বাড়ছে। এদিকে কারওয়ান বাজারে বেড়েছে মৌসুমি ফলের বেচা বিক্রি। বিক্রেতারা বলছেন নামতে শুরু করেছে আমের দাম। গত সপ্তাহে ছিল মনে করেন যে এই যে রূপালিটা 140-30 এরকম, আর এই সপ্তাহে বিক্রি করতে 110 টাকা। মানিক শিকদার, 21 টেলিভিশন, ঢাকা। গাজায় যা হচ্ছে তা সহ্য করার মতো নয়। মুসলিম উম্মাহর ঐক্য না থাকায় এ ধরনের ঘটনা ঘটছে বলে মন্তব্য করেছেন পররাষ্ট্রমন্ত্রী ডক্টর হাসান মাহমুদ। গাজীপুরে ইসলামিক ইউনিভার্সিটি অফ টেকনোলজি IUT এর 36তম সমাবর্তন অনুষ্ঠানে তিনি বলেন, প্রযুক্তিগত অগ্রগতির জন্য আরও গবেষণায় গুরুত্ব দেন তিনি। এবারের সমাবর্তনে 14টি দেশের 543 জন শিক্ষার্থী গ্রাজুয়েট সম্পন্ন করেছেন। তাদের মধ্যে 8 জনকে OIC ও IUT গোল্ড মেডেল প্রদান করা হয়। উপাচার্য প্রফেসর ডক্টর মোহাম্মদ রফিকুল ইসলামের সভাপতিত্বে অনুষ্ঠানে বক্তব্য রাখেন OICর অর্থনৈতিক বিষয়ক সহকারী মহাসচিব আহমদ কাওয়েসা সেনজেন্দো, IUTর গভর্নিং বোর্ডের চেয়ারম্যান প্রফেসর ডক্টর সালেহ ইব্রাহিম আল কাসুমি, প্রফেসর ডক্টর মোহাম্মদ আতাউল করিম। চট্টগ্রাম নগরের রিয়াজউদ্দিন বাজারের মোহাম্মদিয়া প্লাজার 5তলা মার্কেটে আগুনে 3 জনের মৃত্যু হয়েছে। আগুনের ধোঁয়ায় অসুস্থ 2 জনকে হাসপাতালে ভর্তি করা হয়েছে। রাত 1টার দিকে আগুনের সূত্রপাত হয় বলে ধারণা করা হচ্ছে। ইভরাজ নূরের ক্যামেরায় একরামুল হকের প্রতিবেদন, জানাচ্ছেন মাসুম আলিসা। শুক্রবার মধ্যরাতে রিয়াজউদ্দিন বাজারের মোহাম্মদিয়া প্লাজায় এই আগুন লাগে। আগুনের ধোঁয়ায় শ্বাসরুদ্ধ হয়ে 3 জন মারা যায়। প্রত্যক্ষদর্শীরা জানায় আগুন কুণ্ডলী হয়ে ছড়িয়ে পড়ে এবং এক পর্যায়ে গোটা মার্কেট ধোঁয়ায় আচ্ছন্ন হলে 3 জন শ্বাসরুদ্ধ হয়ে মারা যায়। বৈদ্যুতিক শর্ট সার্কিট থেকে দোকানটিতে আগুন লাগে বলে ধারণা করা হচ্ছে। যে লোক 3 জন মারা গেছে মূলত এখানের উপরে, বিল্ডিংয়ের উপরে বেসালার বাসা রয়েছে, আপনারা জানেন। কিন্তু ধোঁয়ার কারণে যারা এরা
বেচালা বাসাতে ঘুম ছিল, সেই জন্য হয়তো তারা বুঝতে পারে নাই। বাড়িয়ে গেছি, বলতেছে দোকানে আগুন লাগছে নিচে 2 তলায়। তখন আমি শুনছি আর কেউ 5 তলায় থাকে, আমি বলছি তুই 6 তলায়। ফায়ার সার্ভিসের 8টি ইউনিট ঘটনাস্থলে পৌঁছে প্রায় 3.5 ঘন্টার চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনে। 4টার দিকে নিয়ন্ত্রণ, 5:30-এ সম্পূর্ণ নির্বাপন। এখানে ধার্য বস্তু, কারণ মোবাইলে প্লাস্টিক, পলিথিন এবং ব্যাটারি, বারুদ, এই ধরনের কেমিক্যাল থাকে এখানে। রিয়াজউদ্দিন বাজারের বিভিন্ন মার্কেটে আলো বাতাস ঢোকার পথ নেই এবং পানিরও কোনো ব্যবস্থা নেই। মাসুম আলিসা, 21 টেলিভিশন। এখনও পানিবন্দী সিলেট অঞ্চলের লাখো মানুষ। পানি ধীরে নামায় দুর্ভোগ কমছে না। সিলেট জেলার প্রায় 6 লাখ মানুষ এখনও পানিবন্দী। এদিকে মৌলভীবাজারে জলাবদ্ধতায় বাড়ছে বানভাসী মানুষের দুর্ভোগ। 3 উপজেলার প্রায় 2 লাখ মানুষ এখনও বন্যা কবলিত। সিলেট বিভাগীয় প্রতিনিধি ও মৌলভীবাজার প্রতিনিধির তথ্য ছবিতে মাসুম আলিসার প্রতিবেদন। 17 জুন থেকে পানিবন্দী সিলেট জেলার কুশিয়ারা অববাহিকার উপজেলাগুলো। এর মধ্যে ওসমানীনগর ও বালাগঞ্জে এসে নামছে মৌলভীবাজারের হাকালুকি হাওরের পানি। তবে পানি নামার গতি খুব কম। বন্যার্ত মানুষেরা নৌকা ছাড়া চলাচল করতে পারছেন না। এসব উপজেলার হাজার হাজার মানুষ এখনও আশ্রয় কেন্দ্রে বসবাস করছেন। মানে বাচ্চা হাচ্চা লইয়া খুব অসহায়ের মাঝে আছে, কোনো কামকাজ নাই, টাকা পয়সা হাত নাই। বাটারের ফানিয়ে মারিয়া গেল, অনকুও ফানিয়ে মারিয়া যার, আমরা গোড় দোয়ারের হাল অবস্থা খুব বেশি খারাপ। সিলেট জেলার প্রশাসন ও ব্যক্তি উদ্যোগে দেয়া হচ্ছে ত্রাণ সহায়তা। তবে খাদ্য সংকট কাটিয়ে উঠতে পারলেও অনেক বাড়িঘর নষ্ট হয়ে যাওয়ায় দুর্ভোগে আছেন। অবস্থা বেশি ভালো না, তো যাইতে পারলাম না, অন্য কোনো চেয়ারম্যান মেম্বারও খেয়াল করে না, কোনো রিলিফও দেয় না। সিলেট জেলার 10,000 মানুষ এখনও আশ্রয় কেন্দ্রে রয়েছেন। কুশিয়ারা নদীর পানি ফেঞ্চুগঞ্জ পয়েন্টে বিপদসীমার উপর দিয়ে প্রবাহিত হচ্ছে। মৌলভীবাজার জেলার 7 উপজেলার বন্যা পরিস্থিতি উন্নতির দিকে থাকলেও হাওর এলাকার ভিন্ন রূপ। হাকালুকি হাওর তীরবর্তী এলাকায় পানি না কমে জলাবদ্ধতায় রূপ নিচ্ছে। কুলাউড়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের প্রবেশ মুখে রাস্তায় 2 থেকে 3 ফুট পানি। দুর্ভোগ লাঘবে স্থানীয়রা স্বেচ্ছাশ্রমে নির্মাণ করেছেন 300 ফুট লম্বা ভাসমান সেতু। মানুষের অনেক রোগ জীবাণু ছড়াইছে পচা পানির থেকে, এখন মোটামুটি পানি কমে আস্তে আস্তে। বন্যার 7 দিন পরেও সুনামগঞ্জ এবং সিলেটের পানি শুকিয়ে গেছে, কিন্তু কমল এই কুলার অবস্থার পানি শুকাইতেছে না। মৌলভীবাজারের হাকালুকি হাওর তীরের কুলাউড়া, জুড়ি ও বড়লেখা এই 3টি উপজেলার প্রায় 2 লাখ বন্যা কবলিত মানুষ এখনও চরম দুর্দশায়। মাসুম আলিসা, 21 টেলিভিশন। দেশের উত্তর ও পূর্বাঞ্চলে কিছু এলাকায় এখনও বন্যা পরিস্থিতি চলছে। এর মধ্যেই সারা দেশে মাঝারি থেকে ভারী বৃষ্টির পূর্বাভাস দিয়েছে আবহাওয়া বিভাগ। তারা জানিয়েছে আগামী সপ্তাহ জুড়েই বৃষ্টি হতে পারে। এরই মধ্যে পাহাড়ি এলাকায় ভূমিধসের সতর্কতা জারি করা হয়েছে এবং সমুদ্র বন্দরগুলোকে 3 নম্বর স্থানীয় সতর্ক সংকেত দেখাতে বলা হয়েছে। আবহাওয়া অফিস বলছে মৌসুমী বায়ু এবং বঙ্গোপসাগরের লঘুচাপের প্রভাবে রংপুর, ময়মনসিংহ, চট্টগ্রাম, বরিশাল ও সিলেট বিভাগের প্রায় সব জায়গায়, ঢাকা, রাজশাহী ও খুলনা বিভাগের অনেক এলাকায় অস্থায়ী দমকা হাওয়া সহ হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টি, বজ্রসহ বৃষ্টি হতে পারে। সেই সাথে দেশের কোথাও ভারী বর্ষণের আশঙ্কা রয়েছে। এবারের সাপ্তাহিক আয়োজন জনদুর্ভোগ। সুয়ারেজের পানিতে ডুবে আছে এক আঙ্গিনার 4 হাসপাতাল। অল্প বৃষ্টিতে তলিয়ে যায় ডাক্তার আর নার্সদের কোয়ার্টার। জমে থাকা ময়লা আবর্জনায় বেড়েছে মশা, বৃদ্ধি পাচ্ছে পানিবাহিত রোগ। ইয়াকুব লিটুর ক্যামেরায় আরও জানাচ্ছেন অখিল পোদ্দার। গেল 1 সপ্তাহ ধরেই হাসপাতালের উঠোন জুড়ে থই থই পানি। সেই পানিতে ভাসছে কত ধরনের জীবাণু, তার কোনো অন্ত নেই। ঘরের উপরও পানি উঠে গেছে, এত পানি হয়েছে, আঁটু সমানও পানি। এই যে এখন সাপ পোকের অনেক কিছুর ভয়, তাহলে কিভাবে আমরা বাঁচবো? মহাখালীর বক্ষব্যাধি হাসপাতাল রাজধানী ঢাকার বেশ পুরনো সেবা প্রতিষ্ঠান। একই উঠোনে গড়ে উঠেছে শেখ রাসেল গ্যাস্ট্রোলিভার, অ্যাজমা, লেপ্রোসি ও নার্সিং ইনস্টিটিউট। পাশেই রয়েছে ক্যান্সার হাসপাতাল। অথচ অতি গুরুত্বপূর্ণ এলাকা ডুবে থাকে বৃষ্টি আর সুয়ারেজের পানিতে। ময়মনসিং থেকে আসছি রুগী নিয়ে, এখন মনে করেন মেডিকেলের সামনে মেডিকেলে আসছি, এখন দেখি চতুর্দিক দিয়ে পানি। সিটি কর্পোরেশনের লোক আইয়াম ড্রেন সবকিছু আইয়া দেখা যায় কোনো কাজ করে না। এই যে 2-3টা বাসা, এদের নিচে যে ট্যাঙ্কি আছে সেই ট্যাঙ্কিগুলি সব মানে অপরিষ্কার পানিতে
নষ্ট হয়ে যায়। আমি তো এই বাসায় 5 বছর অবস্থান করতেছি, 5 বছর তো আমি এরকমই দেখে আসতেছি। অনেক দিন দরবার করি একবার পানি ছড়িয়ে দেওয়া হয়েছিল। একটা সাবজেক্ট পড়াই আমি, হেলথ এডুকেশনের উপর অনেক কিছু বলতে হয়। তা আমি যদি নির্যাতিত হই তাহলে আমি কিভাবে আমার স্টুডেন্টদের শিক্ষা দিব? কয়েকদিন পানি কিনে নিয়ে খাইছি আর মানুষের বাসায় যায় গোসল করে আসতে হয়। এটা কি সম্ভব প্রতিদিন যাওয়া? হাসপাতাল কর্তৃপক্ষ বলছে বিদ্যমান সমস্যার প্রভাব পড়েছে রোগীদের উপর। পানিগুলো যদি ডাইভার্ট না করা যায় এবং ময়লার পথটা যদি আরও বড় না করা যায় তাহলে তো এটা আসলে এই জলাবদ্ধতাটা নিরসন করা সম্ভব হবে না। বলছি যে বাসায় কেউ আছেন, একটু খুলবেন। ভুক্তভোগীদের অভিযোগ, হাসপাতাল পরিচালকদের কোনোই মাথা ব্যথা নেই। আবাসিক স্টাফ আর রোগীর স্বজনেরা বহুবার বললেও কথা শোনেনি বক্ষব্যাধি কর্তৃপক্ষ, যে কারণে দুর্বিষহ যন্ত্রণা সহ্য করেই চিকিৎসা সেবা দিয়ে যাচ্ছেন ডাক্তার, নার্স সহ অন্যরা। আপনি তো নিজে ডাক্তার এখানকার, তো ডাক্তার নার্স যদি এরকম ডুবে থাকে, আমি তো হাসপাতালে কনসেন্ট্রেট করতে পারতেছি না। বাসা থেকে বারবার ফোন দিচ্ছে, বাসার সামনে পানি জমে আছে, মানে অতিষ্ঠ হয়ে গেছি। আমি নিজের কাজ ঠিক মতো করতে পারতেছি না। খাওয়ার পানি ট্যাঙ্কের মধ্যে ড্রেনে পানি ঢুকে জায়গা, মানে চলাফেরা তো মুশকিল আছে। খাওয়ার পানিও আমাদের বাইরে থেকে কিনে আনতে হয়। এই অথই পানির মাঝে ডুব দিয়ে আমরা এই ড্রেনের মুখ ছাড়াইয়া এই জলাবদ্ধতা পানি নিষ্কাশন করছি। মহাখালী ক্যান্সার বক্ষব্যাধি হাসপাতালের আঙিনায় রয়েছে 5টি সেবামূলক প্রতিষ্ঠান। সেই প্রতিষ্ঠানগুলোর ডাক্তার আর নার্সদের বাসস্থান ডুবে থাকে মাসের পর মাস। প্রিয় দর্শক, আপনার চারপাশে নানা সমস্যা আর ভোগান্তির চিত্র তুলে ধরবে 21শে টেলিভিশন। এসব তথ্য জানাতে ফোন করুন, এই নম্বরে পৌঁছে যাব। আমি অখিল পোদ্দার, আর 21শে টেলিভিশনের ক্যামেরা আপনাদের দুর্ভোগ দুর্দশায় সবসময় পাশে আছে 21শে টেলিভিশন। নিচ্ছি সংবাদ বিরতি, ফিরে এসে অন্যান্য সংবাদের সঙ্গে আরও যা থাকছে। ভরা মৌসুমেও চাঁদপুরে মিলছে না কাঙ্ক্ষিত ইলিশ, জুলাইয়ের মধ্যভাগে উৎপাদন বাড়ার আশা। প্রথম প্রেসিডেন্সিয়াল বিতর্কে অনেকটাই এগিয়ে ট্রাম্প, বাইডেনের ভূমিকায় হতাশ ডেমোক্র্যাটরা। আমন্ত্রণ আবারও সন্ধ্যা 7:21 সংবাদে। আদালতের আগেই মিডিয়া ট্রায়ালের সংস্কৃতি নিয়ে উদ্বেগ প্রকাশ করেছেন প্রধান বিচারপতি ওবায়দুল হাসান। মুক্তিযুদ্ধ বিষয়ক সাংবাদিকতার জন্য বজলুর রহমান স্মৃতি পদক প্রদান অনুষ্ঠানে তিনি কথা বলেন। আরও বলেন, গণমাধ্যমের সাথে বিচার বিভাগের সম্পর্ক অত্যন্ত ঘনিষ্ঠ। আদালত ও বিচার প্রক্রিয়া নিয়ে তথ্য প্রকাশের ক্ষেত্রে গণমাধ্যমের কাছে দায়িত্বশীল ভূমিকা প্রত্যাশা করেন তিনি। বলেন, অপ্রকাশযোগ্য তথ্য প্রকাশ কিংবা ভুল ব্যাখ্যা বিচার বিভাগের জন্য বিব্রতকর পরিস্থিতি তৈরি করে। বিচার ব্যবস্থায় অনিয়ম বা দুর্নীতি হলে তা গণমাধ্যমে প্রকাশিত হওয়া জরুরি বলেও মনে করেন প্রধান বিচারপতি। একটি অপ্রকাশযোগ্য সংবেদনশীল তথ্য প্রকাশ বা তথ্যের ভুল ব্যাখ্যা সমগ্র বিচার ব্যবস্থার জন্য বিব্রতকর পরিস্থিতির জন্ম দিতে পারে। আবার বিচার ব্যবস্থায় যদি কোনো অনিয়ম কিংবা দুর্নীতি হয় তা গণমাধ্যমে প্রকাশিত হওয়া জরুরি, কেননা এতে বিচার ব্যবস্থার স্বচ্ছতা, জবাবদিহিতা ও দায়বদ্ধতার জায়গাটি নিশ্চিত হয়। বিচারাধীন মামলা সম্পর্কে তথ্য প্রকাশের ক্ষেত্রে বিচার বিভাগের সর্বোচ্চ প্রতিষ্ঠান বাংলাদেশ সুপ্রিম কোর্ট বিভিন্ন সময়ে বিভিন্ন পরামর্শ প্রদান করে থাকে। বর্তমান পরিপ্রেক্ষিতে কিছু ঘটনায় আমরা কোর্ট ট্রায়ালের আগেই মিডিয়া ট্রায়ালের সংস্কৃতিতে উদ্বিগ্ন বোধ করছি। ভরা মৌসুমেও চাঁদপুরে ধরা পড়ছে না ইলিশ, আমদানি নেই মৎস্য আড়তগুলোতেও। লোকসানের শঙ্কায় জেলে আড়তদাররা। বাজারে ইলিশ না পাওয়ায় এবং দাম বেশি হওয়ায় হতাশ ক্রেতারাও। তবে মৎস্য কর্মকর্তারা বলছেন, জুলাইয়ের মধ্যভাগে নদ নদীগুলোতে বাড়বে ইলিশের উৎপাদন। চাঁদপুর প্রতিনিধি নেয়ামত হোসেনের প্রতিবেদন, জানাচ্ছেন খুরশিদ আলম মুকুল। মার্চ এপ্রিল 2 মাস জাটকা সংরক্ষণ অভিযান শেষে মহাজনের দাতনের টাকায় 1 মে থেকে নদীতে নামেন জেলেরা। আশা ছিল ঝাঁকে ঝাঁকে ধরা পড়বে রূপালী ইলিশ। তবে মৌসুমের শুরু থেকেই জেলেদের জালে দেখা মিলছে না ইলিশের। এবছর অন্তত পানিরও তেমন বাড়তি নাই বা নদীতে স্রোত নাই, তারপরে দেখা গেছে বৃষ্টি নাই, ঠিক আছে, সব দিকে মিলিয়ে দিলে মাছের কোনো সাক্ষাৎ মিলে। বাচ্চা কাচ্চারা পড়াইতে এবং পিছনে যে দেনা ফেনা আছে এগুলো দিতেও কষ্ট হয়ে যাইতে আছে। চাঁদপুরের সবচেয়ে বড় মৎস্য অবতরণ কেন্দ্র বড় স্টেশন মাছঘাটে
আসছে যৎসামান্য ইলিশ। গেল বছর এ সময়টাতে দিনে 1.5 থেকে 2,000 মন ইলিশ আমদানি হলেও এবার আসছে গড়ে 1.5 থেকে 200 মন ইলিশ। সাগরে 65 দিনের অভিযান চলায় আসছে না দক্ষিণাঞ্চলের ইলিশও। ইলিশের আমদানি খুবই কম, গতকালকের তুলনায় আজকে অর্ধেক মাছ নাই। যদি মাছ আমদানি হয় তাহলে আশা করি দাম অনেকটাই কমে যাবে। চাঁদপুরের ইলিশের চাহিদা বেশি থাকায় দূর দূরান্ত থেকে কিনতে আসা ক্রেতারাও হতাশ। তাজা মাছ তো একটু বেশি থাকতে আর এদিকে দাম বেশি হয়। কেজি মাছ 1700 টাকা, সারাদিন কাম পরিশ্রম করে ভাই 600 টাকা। তবে জুলাইয়ের মাঝামাঝি থেকে পদ্মা মেঘনা ইলিশের উৎপাদন বাড়ার আশা মৎস্য বিভাগের। মা ইলিশ সংরক্ষণ যে প্রোগ্রামগুলো ছিল সেটা ভালো হয়েছে, জাটকার যে কর্মসূচি ছিল সেটাও ভালো হয়েছে। এখন এই মাছগুলো আপনারা জানেন যে জাটকা এখানে নার্সিং হওয়ার পরে আবার সাগরে যায়, পরবর্তীতে সাগর থেকে তারা যখন ফিরে আসবে তখন কিন্তু আমরা মাছটা বেশি পাবো। সরবরাহ কম থাকায় আড়তগুলোতে ইলিশ বিক্রিও হচ্ছে উচ্চ মূল্যে। খুরশিদ আল মুকুল, 21 টেলিভিশন। সংবাদ আয়োজন শেষ করব শতবর্ষী নৌকার হাটের খবর জানিয়ে। বর্ষার শুরুতেই ঝালকাঠি পিরোজপুর 2 জেলার সীমান্তবর্তী 8 ঘর বাজারে জমে উঠেছে কয়েকশো বছরের ঐতিহ্যবাহী ভাসমান নৌকার হাট। প্রায় 1.5 কিলোমিটার এলাকা জুড়ে কেনা বেচায় ব্যস্ত ভাসমান নৌকার হাটে ক্রেতা বিক্রেতারা। সপ্তাহের শুক্রবার সকাল থেকে বিকাল পর্যন্ত এই হাটে চলে বিভিন্ন ধরন ও আকারের নৌকা বেচা কেনা। ঝালকাঠি প্রতিনিধি আজমির হোসেন তালুকদারের তথ্য ছবিতে মাসুম আলিসের প্রতিবেদন। জমে উঠেছে ঐতিহ্যবাহী ভাসমান নৌকার হাট। পিরোজপুরের স্বরূপকাঠি ও ঝালকাঠি সদর উপজেলার সীমান্ত জুড়ে দেশি পেয়ারা বাগান ও সবজি চাষাবাদ ঘিরে কয়েকশো বছর ধরে এখানে চলছে নৌকা কেনাবেচা। দক্ষিণের 2 জেলার সীমান্তবর্তী 8 ঘর বাজার এলাকায় নয়নাভিরাম নদী আর খালে ঘেরা। এখানকার অধিকাংশ এলাকাবাসীর জীবন ও জীবিকার উৎস নৌকা। প্রতি বছরের জ্যৈষ্ঠ থেকে আশ্বিন 4-5 মাস ভরা বর্ষার মৌসুমে নৌকার চাহিদা বেড়ে যায় কয়েক গুণ। এ সময় 8 ঘর বাজার সংলগ্ন ভাসমান নৌকার হাটে কেনাবেচার ধুম পড়ে। বরিশাল বিভাগের আশপাশের উপজেলার প্রত্যন্ত গ্রামের সবজি ও পেয়ারা চাষিরা এই হাটে আসে নিত্য প্রয়োজনীয় বাহন, পছন্দসই নৌকা কেনার জন্য। খালের পানির ওপরে ও খালের পাড়ে সমান তালে চলে নৌকা কেনাবেচা। পার্শ্ববর্তী বেশ কয়েকটি গ্রামের কয়েকশো পরিবার এসব নৌকা বানানো ও পরিবহনের মাধ্যমে তাদের জীবিকা নির্বাহ করে। রেন্ট্রি, চাম্বল, গাব ও তুলা গাছ দিয়ে বানানো হয় এই সব নৌকা। প্রকারভেদে একটি নৌকা 2,000 থেকে শুরু করে 8,000 টাকায় বিক্রি করা হয়। নৌকার সাথে হাট থেকে বৈঠাও কিনে নেয় ক্রেতারা। নৌকা ব্যবসায়ীরা বছরের 6 মাস নৌকা কেনাবেচা করে এবং বাকি 6 মাস অন্য পেশায় জড়িত থাকে। বর্তমানে কাঠ, লোহা, রং ও শ্রমিকের মজুরি আগের চেয়ে বৃদ্ধি পাওয়ায় নৌকা বানানোর খরচ তুলনামূলক বৃদ্ধি পেয়েছে। রাস্তাঘাটে বাইরে চলে নৌকা দরকার, এই জন্য আমরা বিসিক বলছে শীঘ্রই নৌকার কারিগরদের প্রশিক্ষণ ও মূলধন সহায়তার উদ্যোগ নেওয়া হবে। বেসিকের মাধ্যমে উন্নত প্রশিক্ষণ এবং তাদের যদি আর্থিক সহায়তার প্রয়োজন হয় তাহলে বেসিক কর্তৃপক্ষ ক্ষুদ্র ঋণের মাধ্যমে এই শিল্প উদ্যোক্তাদের সহায়তা করবে। ভাসমান এই হাটকে কেন্দ্র করে ঝালকাঠি সদর উপজেলার ডুমুরিয়া, ভীমরুলি ও পিরোজপুর জেলার স্বরূপকাঠির ইন্দুরকানি, কুরিয়ানা এলাকায় সৃষ্টি হয়েছে সহস্রাধিক মানুষের কর্মসংস্থান। মাসুম আলিসা, 21 টেলিভিশন। শেষ করছি সন্ধ্যা 7টার 21 সংবাদ। যাবার আগে ফার্স্ট সিকিউরিটি ইসলামী ব্যাংক পিএলসি সংবাদ শিরোনামগুলো আরও একবার। ভারত বিরোধিতার নামে যারা আন্দোলনের ইস্যু খোঁজার চেষ্টা করছে তারা ভুল পথে হাঁটছে বললেন ওবায়দুল কাদের। জালিয়াতিতে 7 পাসপোর্ট, সাবেক আইজিপি বেনজিরের কাণ্ড। পাসপোর্ট অফিসের যাচাই বাছাই প্রক্রিয়া নিয়ে প্রশ্ন। আশঙ্কাজনক হারে বাড়ছে ডায়াবেটিস, আঘাত হানছে রোগ প্রতিরোধ ক্ষমতায়, কমছে মানুষের আয়ু। ডিম, মাংসের বাজারে অস্থিরতা, ইলিশের দাম আকাশ ছোঁয়া, হঠাৎ কমেছে চালের সরবরাহ। টি-20 বিশ্বকাপের ফাইনাল ম্যাচ কাল, শিরোপার লড়াইয়ে মুখোমুখি ভারত ও দক্ষিণ আফ্রিকা।
সর্বশেষ সংবাদ জানতে ডায়াল করুন 2021 নম্বরে আর ভিজিট করুন 21-tv.com ওয়েবসাইটে। এছাড়া ফেসবুকে ভিজিট করতে পারেন www.facebook.com/2124 অনলাইনে। এতক্ষণ সঙ্গে থাকার জন্য ধন্যবাদ। পরবর্তী সংবাদ রাত 9টায়। দেখা আমন্ত্রণ।